আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো 25 ব্যাচ তোমাদের সামনেই পরীক্ষা, দেখতে দেখতে সবগুলো বন্ধ গিয়ে শেষ হয়ে গেল। তো আমি চেষ্টা করেছি যতটুকু পারি তোমাদের সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন বলো, পরিমাণগত রসায়ন বলো, তারপর রাসায়নিক পরিবর্তন, এগুলো একটু গুছিয়ে দিয়েছি যেগুলো থেকে পাক্কা পাক্কা মার্ক আসে। তো এখন জানি তোমরা ক খ নিয়ে নিচ্ছি, ক খ গ ঘ আমরা সবাই পারি, কিন্তু ক খ নিয়ে আমাদের সায়েন্স স্টুডেন্টের অনেক চিন্তা থাকে। আমি তোমাদের ক খকে গুছিয়ে দিব। এটা ক্লাস 1 2 ক্লাসে হবে। এই ক্লাসে আমি গুণগত রসায়ন আর রাসায়নিক পরিবর্তন গুছিয়ে দিব। আর দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম আর কর্মমুখী রসায়ন তো কিছু নাই, বলতে গেলে মৌলের পর্যাবৃত্ত ধর্মটাই একটা কমপ্যাক্ট ক্লাস নিব, যেখানে তোমাদের ক খ গ ঘ সব থাকবে। এমসিকিউ ট্রাই করবো শেষ করে দেওয়ার। চলো ক্লাস শুরু করে ফেলি। তো এটা আমার পেজ ফারদিস ব্যাকবেঞ্চার একাডেমি, সবাই জানো। তো যারা নতুন ক্লাস দেখতেছো এখনো ফলো করে নাই, তারা এটা ফলো করে দিও। আর এটা আমার ইউটিউব চ্যানেল ফারদিস ব্যাকবেঞ্চার একাডেমি, এখানে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। চলো ক্লাস শুরু করি। গুণগত রসায়ন, ফার্স্ট চ্যাপ্টার গুণগত রসায়ন। চলো দেখি এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট 5 স্টার প্রশ্ন। এগুলা কিছু পড়ো না পড়ো, এগুলো তো পড়ে যেতে হবে। আমি বলছি না যে এগুলো পড়লেই কমন আসবে, কিন্তু এগুলো মিস করা যাবে না। তুই মনে করো যে ভাবছো যে ক খ কোনো প্রকার প্রিপারেশন ছাড়াই যাবো, শুধু গ ঘ পড়ে এগুলো পাই না, ক খ কোন সময় পড়বো। তো চিন্তা না করে এগুলো পড়ে যাও, ভাগ্য ভালো থাকলে কমন পড়ে যাবে। এগুলোই বোর্ডে বেশি বেশি আসছে, এগুলোই ইম্পর্টেন্ট, সাবজেক্ট ফেভারিট টপিক। চলো ফার্স্ট দেখো, আলফা কণা কাকে বলে? আলফা কণা কাকে বলে দেখো, এটা কয়বার আসছে? রাজশাহী, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, এবার আসবে ইনশাল্লাহ। আলফা কণা কাকে বলে? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। তাকে মুখস্থ ফেলবা। 4 2 হিলিয়াম 2+। কি বলছি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। তোমাদের আমি কালকে মৌলের ধর্ম আর পরশুদিন গুণগত ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ। দেখো, আহ্বান নীতি ব্যাখ্যা করো। এটা আমি তোমার বলে রাখলাম। ঢাকা বোর্ড এবার আসতে পারে 25, ঢাকা বোর্ড 25-এ আসতে পারে, ঢাকা বোর্ড 25 আসতে পারে। পরমাণুতে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালটি ইলেকট্রন পূর্ণ হয় পরে এবং যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালটি পূর্ণ হয়ে পরের উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ হয়। মানে প্রথমে যার শক্তি কম সেটা পূর্ণ হয়, তারপর যার শক্তি বেশি সেটা পূর্ণ হয়। একদম নিজ ভাষায় লিখবা। এই নীতিকে আহ্বান নীতি বলে। মানে যেহেতু বইয়ের ভাষায় লিখতে হবে, কিন্তু ট্রাই করবা বইয়ের ভাষায় লিখতে। মনে হয় এরকম ভাষা মনে থাকে, হালকা হাতে লেখে নিজের একটু ভাষা মিলিয়ে দিবা, হয়ে যাবে আহ্বান নীতি। বোঝা কিছুই নেই। এই দুইটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে এবার ঢাকা বোর্ডে এটা আসবে, আর তোমার কুমিল্লা বোর্ডে বা আলফা কণা দিয়ে যেতে পারে, বা রাজশাহী বোর্ডে আলফা কণা দিয়ে যেতে পারে। কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড বছর আসছে, 22 সালে আসছে, 19 সালে আসছে, তাহলে এবার রাজশাহী বোর্ডে আসার হাই চান্স। দেখো অরবিটাল কি, দেখো কয়বার আসছে এটা দেখে দেখো। 1000% যে কোনো বোর্ডে আসবে, 1000 না, মিলিয়ন দিচ্ছি, পার্সেন্ট আসবে। অরবিটাল কি নিউক্লিয়াসের চারিদিকে যে এলাকায় আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের অবস্থানের সম্ভাবনা 90 থেকে 95%, এমসিকিউ তো আসে, 90 থেকে 95% থাকে, সেই এলাকাকে অরবিটাল বলে। অর্থাৎ নিউক্লিয়াসের চারিদিকে যে এলাকায় আবর্তনশীল ইলেকট্রন মেঘের অবস্থানের সম্ভাবনা 90 থেকে 95%, সেই এলাকাকে বা সেই এরিয়াকে বলা হয় অরবিটাল। এবার এটা আসবে। দেখো, পাউলির বর্জন নীতি বা পলির বর্জন নীতি, যেটা যাই বলো আর কি, এটাও অনেক ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ কত বোর্ডে আসছে। একই পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না, যে কোনো একটি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হয়। ইজি। একই পরমাণুতে দুটি ইলেকট্রনের মনে রাখবা স্টার ও
1 2 4 হ্যাশ। একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হয় না, যে কোনো একটা ভিন্ন হয়। দ্রাব্যতা বলতে কি বোঝায় লিখে রাখো ঢাকা বোর্ড। গুণগ থেকে 3টা সিকিউ আসবে, এর মধ্যে একটা তোমার দ্রাব্যতা বলতে কি বোঝায় আসবে ঢাকা বোর্ড 5 স্টার। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে কোনো দ্রব্যের যত গ্রাম দ্রবীভূত করতে হয়, দ্রব্যের সেই পরিমাণকে দ্রাব্যতা বলে। ইজি লিখবা, প্রতি 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত করতে যত গ্রাম দ্রব্য লাগে সেই দ্রব্যের পরিমাণকে বলা হয় দ্রাব্যতা। নিজ ভাষায় লিখবা, বইয়ের ভাষায় লেখা লাগবে, এটা আসবে। চলো তাহলে এই জ্ঞানমূলক প্রশ্নগুলা কাইন্ডলি কেউ মিস করে যায়ও না। আলফা কণা, আফবাউ নীতি, পাউলির বর্জন নীতি, দ্রাব্যতা, মানে এগুলো হচ্ছে এই চ্যাপ্টারে 100 স্টার কর প্রশ্ন। কেউ মনে করো কর প্রশ্ন পাবেই না, অন্তত এগুলো পড়ে যাও, দেখবা সবগুলো কমন না পড়ুক 50% কমন পড়ে যাবে। খর প্রশ্ন চলো। 3D 4p 5s অরবিটালের মধ্যে তিনটির মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? তোমরা কি জানো? যার শক্তি কম সেটা প্রবেশ করবে, আর যার n প্লাস l এর মান কম তার শক্তি কম। এরকম এক্সাম্পল দিয়ে তোমরা সুন্দর করে গুছাই দিবা। দেখো 3D এর ক্ষেত্রে n প্লাস l 5, তারপর 4p এর ক্ষেত্রে 5, 5s এর ক্ষেত্রে 5, আর n সমান হয়ে গেলে n প্লাস l যদি সমান হয়ে যায় তাহলে যার n কম তার শক্তি কম, এরকম আর কি। পাঁচ 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 তো 3 4 5, তাহলে 3D 4p 5s। দেখছো এটার n 3 4 5 বুঝতে পারছো? এগুলো আমি বোঝার কিছু নাই, তোমাদের যা ধরাই দিচ্ছি। 2D অরবিটাল সম্ভব নয় কেন? ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই। 2D অরবিটাল সম্ভব নয় কেন? দেখো আমরা কি জানি 2D অরবিটাল সম্ভব নয় কেন? 2D n2 হলে l কত হয়? 0 আর 1, আর 0 হলে s, 1 হলে p। এখানে কি d আছে? নাই, 2D অরবিটাল সম্ভব নয়। সুন্দর করে বইয়ের ভাষায় একটু লিখে দিবা, আমি যা তোমাদের বেসিকটা বুঝিয়ে দিলাম। জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার করা হয় কেন? আচ্ছা, এটা আনসারটা আমি যোগ করি নাই, এটা আমি তোমাদের পরে আমি দেখাই দিচ্ছি। জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার করা হয় কেন? জাল টাকার উপর মনে করো একটা জাল টাকা, এর উপর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আলো আপতিত করে, যার ফলে আরেকটি আলো মানে প্রতিফলিত হয়। এই আলো প্রতিফলিত হলে বুঝতে পারে যে টাকাটি কি জাল, মানে পাসপোর্টটি জাল নাকি জাল না। আমি তার এখানে সুন্দর করে আনসারটা এনে দিব, একটু আগে যাই পরে এনে দিচ্ছি। NaCl এর দ্রাব্যতা 36 বলতে কি বোঝো? NaCl এর দ্রাব্যতা 36 বলতে কি বোঝো? লেখা দেখো কুমিল্লা বোর্ড। আমি বলি, আমি নিজেও সে বলি, তো এই লিখবা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, লেখার প্রয়োজন নাই। NaCl এর দ্রাব্যতা 36 বলতে বোঝায় 100 গ্রাম দ্রবকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে 36 গ্রাম NaCl দ্রব প্রয়োজন। আমরা জানি দ্রাব্যতা বলতে বোঝায় 100 গ্রাম দ্রবকে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে বলা হয় দ্রাব্যতা। আর এখানে NaCl এর দ্রাব্যতা 36 বলতে বোঝায় 100 গ্রাম দ্রবকে 36 গ্রাম NaCl দ্রবীভূত রয়েছে। এটাই হলো NaCl এর দ্রাব্যতা 36 গ্রাম। ডেট সিট লিখলে 2 উদাহরণসহ পৌলির বর্জন নীতি কি বলো? বর্ণনা ব্যাখ্যা করো। কি বলছি? স্টার 1 2 4 হ্যাশ একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একটি বা একই, 2 2 4 সমান হতে পারে না। দুটি যেমন একটি মান ভিন্ন হবে। দেখো প্রথম ইলেকট্রনের জন্য দেখো একটা মান ভিন্ন, সবগুলো সেম দেখো, কিন্তু এটা প্লাস হাফ এটা মাইনাস হাফ। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিবা, আসবে শেষ। গুণগত রসায়ন আলহামদুলিল্লাহ ডান। চলো আমি তোমাদের একটু জাল পাসপোর্টটা দেখাই দিই। চলো, তো জাল পাসপোর্টে কেন ইউভি রশ্মি ব্যবহার করা হয় এটা আসবে।
প্রকৃত পাসপোর্টে প্রতি পদার্থ দিয়ে তৈরি নিরাপত্তা সুতা জলছাপ নকশা লুকিয়ে থাকে, যা জাল পোস্ট পড়ে থাকে না, অবশ্যই থাকে না। মানে প্রকৃত যে পাসপোর্টটা সেটি যেই পদার্থ দিয়ে তৈরি সেটা নিরাপত্তা সুতা জলছাপ নকশা লুকিয়ে থাকে, যা আমাদের জাল পাসপোর্টে থাকে না। ইউভি রশ্মি প্রকৃত পাসপোর্টে আপতিত করলে প্রতিপ্রভ দ্বারা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি শোষিত হয় এবং বড় তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান আলো বিকৃত হয়। তো জাল পাসপোর্টে প্রতিপ্রভ পদার্থ দ্বারা তৈরি কোনো নকশা বা জলছাপ না থাকায় এরকম কোনো ঘটনা ঘটে না। এভাবেই ইউভি রশ্মি দিয়ে জাল পাসপোর্ট শনাক্ত করা সম্ভব। জাস্ট এভাবে রেখে দিবা 2 মার্ক। এখন আমরা রাসায়নিক পরিবর্তন ঢুকলাম। রাসায়নিক পরিবর্তন আমার প্রিয় চ্যাপ্টার, রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন চলো। গ্রিন কেমিস্ট্রি কাকে বলে? ঢাকা বোর্ড 23 সালে আসছে, এবার আসবে। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড। দেখো তোমাদের করতে যে কোনো 2 বোর্ডে আসবে, যে কোনো 2 বোর্ডে আসবে। গ্রিন কেমিস্ট্রি কাকে বলে বা সবুজ রসায়ন কাকে বলে? জাস্ট সংজ্ঞাটা পড়ে নিবা। পৃথিবীব্যাপী রসায়নবিদেরা শিল্পক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে ক্ষতিকর বর্জ্য পদার্থ উৎপাদন যথাসম্ভব হ্রাস করে নতুন উন্নত পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবনে সচেষ্ট হয়ে রয়েছেন। পরিবেশ বান্ধব এরূপ রাসায়নিক পদ্ধতিকে গ্রিন কেমিস্ট্রি বলে। অর্থাৎ পৃথিবীব্যাপী যত বড় বড় বিজ্ঞানীরা রয়েছে, রসায়নবিদরা রয়েছে, তারা একটি উদ্যোগ নিয়েছে যেখানে তারা বর্জ্য পদার্থ উৎপাদন কমাচ্ছে এবং পরিবেশ বান্ধব পদার্থ উৎপাদন বাড়াচ্ছে। এই তাদের এই উদ্যোগটিকে বলা হয় গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন, সবুজ কেমিস্ট্রি। সাম্য ধ্রুবক কি? বিবিআই। এবার কম আসলো, এবার আসবে বিবিআই। সাম্য ধ্রুবক কি? স্থির তাপমাত্রা ও স্থির চাপে একটি উভমুখী বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের সক্রিয় ভর, যেমন মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ, এবং বিক্রিয়া সমূহের সক্রিয় ভরের গুণফলের অনুপাত থেকে ধ্রুবরাশি, এই ধ্রুবরাশিকে সাম্য ধ্রুবক বলে। কে সুন্দর করে তোমাদের আমি ফুল রাসায়নিক পরিবর্তন পড়াই দিয়েছি। জাস্ট আমার এই 3 থেকে 4টা ক্লাস করলেই, বড় জোর 1 থেকে 1.5 ঘন্টা হবে ফুল ক্লাসটা। এটা করলেই পুরো রাসায়নিক পরিবর্তন কভার, এমসিকিউ ফুল কভার, থিওরি সহ। ভরকে আর সূত্রটি বিবৃত করো, এটা ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কুমিল্লা বোর্ড এবার আসবে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়াগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক হয়ে থাকে। সক্রিয় ভর অর্থাৎ মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ আর কি, অনেক ইম্পর্টেন্ট। পানির আয়নিক গুণফল ঢাকা বোর্ড লিখে রাখো, যদি বাই চান্স ঢাকা বোর্ড আসতে পারে। এবার ঢাকা বোর্ড পানির আয়নিক গুণফল, ঢাকা বোর্ড। নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা অর্থাৎ H3O+ ও হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা OH- এর গুণফলকে বলে থাকে পানির আয়নিক গুণফল। H+ আর OH- equal to Kw। H+OH- Kw। সুন্দর করে বলাইছি। বাসা তেলিয়ার নীতি ও হট টপিক আসবে। আসবেই। কোনো অভিমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামকের পরিবর্তনের ফলাফল কি প্রশমিত হয়। এটাই হলো লাশাতেলিয়ার নীতি। এটা ইম্পর্টেন্ট না? রাসায়নিক সাম্যাবস্থা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাসায়নিক সাম্যাবস্থা তোমরা দেখে নিও রাসায়নিক অবস্থা কি। এখানে নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ যখন বিপরীত বিক্রিয়ার গতিবেগের সমান হয় তখন সেই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। এর তো যদি সম্মুখমুখী বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে যায় তখন তাকেই বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা বলে। ক্ষারের বিয়োজন ধ্রুবক লাগবে না, দেখে নিও, না মুছি, আমি উঠাইছি এগুলা যেহেতু ভালোই আসে নাই বেশি একটা। অম্লের বিয়োজন ধ্রুবক না,
যে দেখে নিও লেস আসতে পারে লেস তোমাদের পিডিএফ দিব পিডিএফ থেকে তোমরা পড়ে নিও গ্রিন কেমিস্ট্রি প্রয়োজনীয়তা লেখা রাখো দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড আসবে পরিকল্পিতভাবে রাসায়নিক বিক্রিয়ায় ডিজাইন এবং পদ্ধতি তারা বোর্ডের নাম না লিখি না আসলে সমস্যা আসবেই কোনো বোর্ডে আসবে এটা আসবে ওই বোর্ডগুলোতে আসার সম্ভাবনা বেশি আর কি ওই বোর্ডগুলোতে এরকম প্রশ্ন কম আসছে তাই এবার ব্যতিক্রম করে দিয়ে দিতে পারে গ্রিন কেমিস্ট্রি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো আর এরা ব্রেডিং সমাজের মতো রেখে দিবা কী প্রয়োজনীয়তা পরিবেশ বান্ধব হয় দূষণমুক্ত পরিবেশ হয় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় পর্যাপ্ত হ্রাস পায় এগুলিও লিখে দিবা মার্ক পাই যাবা 2 না পেলে 1 তো পাই 1 তো হ্যাঁ কুমিল্লা বোর্ড ভাই কুমিল্লা বোর্ড দিবে এটা কুমিল্লা বোর্ড যশোর বোর্ড তোমাদের প্রশ্ন এগুলো হার্ড প্রশ্ন সহজেই কিন্তু সহজে প্রশ্ন হার্ড না সহজে কিন্তু তোমাদের দিবে আর কি আটকানোর জন্য দেখো HCl ও HF আমি কিন্তু তোমাদের অ্যাসিড ক্ষারের শক্তিমাত্রা ফুল বেসিক পড়াই দিছি দরকার হলে আমি আবার এই ক্লাসের ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিব না পারলে দেখে নিও আমি এখন কিছু বোঝাবো না আমি ক্লাসে একদম 20-30 মিনিট মেবি ক্লাসটা সুন্দর করে অ্যাসিড ক্ষার বুঝাই দিছি HCl এবং HF এর মধ্যে কোনটি তীব্র অ্যাসিড কোনটি তোমরা বলো যেহেতু যার সংখ্যা সমান যার আকার কম যার আকার বেশি সেই তীব্র ক্লোরিনের আকার যেহেতু বেশি তাই HCl তীব্র অ্যাসিড ক্লাসটা দেখে নিও আমি লিঙ্ক দিয়ে দিব সাম্যদ্রব্য কেসির মান 0 হয় না কেন কুমিল্লা বোর্ড যশোর বোর্ড চিটাগাং বোর্ড এই বোর্ডের প্রশ্ন এগুলা একটু হার্ড হবে সাম্যদ্রব্য কেসির মান 0 হয় না কেন হয় না বলো কেসি মানে কি উৎপাদক ঘনমাত্রা বাই বিক্রয় ঘনমাত্রা 0 হতে হলে আমাদের উৎপাদক ঘনমাত্রা 0 হতে হবে আর উৎপাদক ঘনমাত্রা 0 হয়ে গেলে তো এই বিক্রয় পসিবল না তাই কেসির মান 0 হয় না একটা যে কেসির মান অসীম হয় না কেন অসীম হইতে হলে বিক্রয় ঘনমাত্রা 0 হতে হয় আর বিক্রয়কে ঘনমাত্রা 0 হলে উৎপাদ তৈরি হবে না আর বিক্রিয়া সম্পন্ন হবে না তাই সাম্যদ্রব্যের কেসির মান অসীম হয় না দুটো প্রশ্ন একসাথে বলে দিচ্ছি দুটোই ইম্পর্টেন্ট লিখে দিই কেসির মান অসীম হয় না কেন এটাও আসবে পানি একটি অবৈধ পদার্থ লেস ইম্পর্টেন্ট দেখে নিও এটা দেখো বরিশাল বোর্ডে আসছে না এরকম প্রশ্ন আসতে পারে চাপের প্রভাব তোমাদের আমি সুন্দর করে লাশাতের নীতি মানে তোমাদের লাশাতের নীতি পড়াই দিচ্ছি সুন্দর করে একদম এক ক্লাসে অনেক সুন্দর করে তো তোমরা আশা করি তোমরা পারবা সহজিত এটা চাপের প্রভাব ব্যাখ্যা করো বেশি চাপ বাড়ালে কি বেশি মূল থেকে কম মূলে যায় চাপ বাড়ালে 2 এখানে যাবে আর চাপ কমালে এদিকে যাবে দেখে নিও থ্যাঙ্কস তো ক্লাস এখানেই শেষ সবাইকে অনেক ধন্যবাদ আজকের মধ্যে আমি তোমাদের মোলের পর্যায়ে ধর্ম দিয়ে দেব আর তোমাদের বেস্ট অফ লাক এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নাও ক খ প্রশ্ন কেউ কী বলে ক খ প্রশ্ন কেউ অবহেলা করো না ক খ অনেক ইম্পর্টেন্ট 3 মার্ক করে কিন্তু মানে 2 1 3 5 3 5 15 মার্ক কিন্তু ক খ থেকে কেউ যদি ক খ একদম কারেক্ট করতে পারে ওর 15 মার্ক নেক্সট পড়বে আর ফেল করার মতো অবস্থা তুমি অবস্থা থাকে যদি তুমি অঙ্কটাও কিছু পারো না তুমি গ কিছুই পারো না তো সারা বছর পড়ো নাই তুমি ক খ লিখ অন্তত তুমি পাস করে দিয়ে আসতে পারবা ক খ অন্তত সবাই পড়ে দেও তাদের প্রিপারেশন খারাপ ক খ মানে বোর্ড প্রশ্ন বারবার পড়লেই ক খ কমন পড়ে যায় বোর্ড প্রশ্ন বারবার পড়লেই ক কমন পড়ে ক খ ঘুরে ফিরে একই প্রশ্ন হয় সময় ক খ রিপিট হয় ক খ কোনো সময় নতুন প্রশ্ন আসে না আসলেও 1-2 বোর্ডে আসে তো সবাইকে ধন্যবাদ ভালো করে ক খ পড়ো আর একটা চ্যাপ্টার বাকি আছে মৌলের ধর্ম আমি এটা দিয়ে দিব সবাইকে আসসালামু আলাইকুম আর আমার যে ইউটিউব চ্যানেল নতুন খুললাম ইউটিউব চ্যানেল তোমরা ক্লাস ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ